এখানে তোমাদের সিলেবাস হিসেবে চারটে টাইপস বা মোডস অফ ট্রান্সলেশন আছে। সেটা হচ্ছে সেম্যান্টিক, লিটারাল, ফ্রি সেন্স, লিটারারি, ফাংশনাল, কমিউনিকেটিভ, টেকনিক্যাল, অফিসিয়াল, পাঁচটা ছটা আছে। ট্রান্সক্রিয়েশন, আর লাস্টেরটা হচ্ছে অডিও ভিজুয়াল ট্রান্সলেশন। ঠিক আছে, তো ফার্স্টটা যেটা সেম্যান্টিক, সেম্যান্টিক কথাটার মানেটা কেউ জানো, বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেম্যান্টিক? সেম্যান্টিক শব্দটার মানে কি? মানে বাক্যের গঠন নিয়ে পড়া হয় এমন কিছু তো? না, ওটা হচ্ছে সিনট্যাকটিক, ও, সিনট্যাক্স। সেম্যান্টিক কথাটার মানেটা হচ্ছে সামথিং দ্যাট ইজ রিলেটেড টু মিনিং, মিনিং অফ আ সেন্টেন্স, মিনিং অফ আ ওয়ার্ড, বা যাই হোক যে কোনো জিনিসেরই মিনিং টাকে বলা হচ্ছে সেম্যান্টিক। ঠিক আছে, মানে অর্থ যেটা দিয়ে বোঝা যায় কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্যের, সেইটাকে বলা হচ্ছে সেম্যান্টিক। ওকে, তো ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখতে গেলে সেম্যান্টিক অথবা লিটারাল, এই দুটো খুব কমন ক্যাটাগরি হয়। ঠিক আছে, মানে সেম্যান্টিক ট্রান্সলেশনও হতে পারে, আবার লিটারাল ট্রান্সলেশনও হতে পারে। তো সেম্যান্টিক যেমন আমি বললাম যে ইট রিলেটস টু মিনিং, তেমনি লিটারাল কথাটার মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম লিটারাল? LITERAL, লিটারাল। আক্ষরিক স্যার একটা কিছু মানে বোঝাতে। আক্ষরিক, রাইট। একটা হচ্ছে মানে সেন্স টু সেন্স, মানে মানেটা কি বলতে চাইছে সেইটাকে আমি ট্রান্সলেট করতে পারি। আবার যেটা তুমি বললে আক্ষরিক, মানে অক্ষরটা যেটা আছে, যে শব্দটা এক্স্যাক্টলি আছে, সেই শব্দটার মতনই আমি আর একটা শব্দ অন্য একটা ভাষায় খুঁজে বার করে ওইটাকে লিখে দিলাম, সেইটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন। একটা হচ্ছে যে আমি শব্দের মানেটা বুঝলাম যে এই ভাষায় এই শব্দের কি মানে, তারপরে আমার ভাষায়, মানে তোমাদেরকে দুটো টার্ম বলেছিলাম আগের দিন, বলো তো কি কি? একটা মানে যে ভাষা থেকে যে ভাষাটাকে ট্রান্সলেট করা হচ্ছে সেই ভাষাটাকে কি বলা হবে? সোর্স ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, সোর্স ল্যাঙ্গুয়েজ বা সোর্স টেক্সট। সোর্স ল্যাঙ্গুয়েজ অথবা সোর্স টেক্সট, মানে যে ভাষাটা থেকে ট্রান্সলেটটা করা হচ্ছে সেইটাকে আমরা বলবো সোর্স ল্যাঙ্গুয়েজ বা সোর্স টেক্সট। এবার আমরা আমাদের সুবিধার্থে এটা ধরে নিচ্ছি যে আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করছি। তাহলে ইংলিশ থেকে যদি বাংলায় আমরা ট্রান্সলেট করি, তাহলে সৈকত সোর্স টেক্সট বা সোর্স ল্যাঙ্গুয়েজ কোনটা হবে? ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট স্যার করলে হুম, ইংলিশই হবে স্যার। ইংলিশ হবে, কারণ ইংলিশ থেকে আমরা বাংলায় ট্রান্সলেট করছি। তো যে ভাষা থেকে যে ভাষায় আমরা ট্রান্সলেট করি সেইটাকে, অরিজিনাল যে ভাষাটা যেখান থেকে আমরা ট্রান্সলেট করব, সেটাকে বলা হয় সোর্স ল্যাঙ্গুয়েজ বা সোর্স টেক্সট। আর যে ভাষায় আমরা ট্রান্সলেট করতে চলেছি, যে ভাষায় ওই লেখাটা নেই বা অন্যরা লিখেছে আমরা আবার নতুন করে ওটাকে লিখছি, সেইটা হয়ে যাবে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা টার্গেট টেক্সট। তো এই ক্ষেত্রে যদি আমরা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করি, তাহলে সেটা হয়ে যাবে সোর্স, বাংলাটা হয়ে যাবে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা টার্গেট টেক্সট। কারণ সাধারণত আমরা কোনো না কোনো টেক্সট, কোনো না কোনো লেখাকে একটা ভাষা থেকে আর একটা ভাষায় ট্রান্সলেট করি। তাই জন্য ল্যাঙ্গুয়েজ আমরা, মানে মডার্ন টার্মিনোলজিতে আমরা আর ল্যাঙ্গুয়েজ বলবো না, এবার থেকে আমরা বলবো টেক্সট, টেক্সট, সোর্স সোর্স টেক্সট, টার্গেট টেক্সট। ল্যাঙ্গুয়েজ অবলিক দিয়ে আমরা বলতে পারি সোর্স ল্যাঙ্গুয়েজ অবলিক সোর্স টেক্সট, অথবা টার্গেট ল্যাঙ্গুয়েজ টার্গেট টেক্সট। ঠিক আছে, তো এবার আমি যদি তোমাদেরকে আগের দিন যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা যদি তোমাদের মাথায় থাকে, যে আম,
একটা তোমাদের ট্রান্সলেট করতে দিয়েছিলাম আমি, যে চলো অনুষ্ঠানে পাথর ছুঁড়ি। তো সেইটার অ্যাকচুয়াল ট্রান্সলেশনটা ছিল, বা মানে ইংলিশটা অ্যাকচুয়াল ছিল হচ্ছে লেটস রক দ্য পার্টি। তো রক দ্য পার্টি মানে কোনো পার্টিতে গিয়ে, কোনো অনুষ্ঠানে গিয়ে ধামাল করা, কোনো অনুষ্ঠানে গিয়ে নাচ গান করা, এটাকে বা আনন্দ ফুর্তি করা, সেইটাকে আমরা রক দ্য পার্টি বলি। কিন্তু সেইটার বাংলা যখন করতে গেলাম, তখন আমরা যে জিনিসটা করেছিলাম বেশিরভাগ লোকেরাই, সেটা কি ধরনের ট্রান্সলেশন ছিল? সেম্যান্টিক ছিল, মানে একটা অর্থ বুঝে আর একটা অর্থতে আমরা মানে বুঝে বুঝে করেছি, সেন্স বুঝে করেছি, না যা শব্দ ওখানে পেয়েছি সেই শব্দরই বাংলা ভার্সনটা লিখে দিয়েছি? কোন ধরনের কি কি করেছিলাম ওইটা? দিশাও ছিলে, দিশা বলো, ওটা কোন ধরনের ট্রান্সলেশন হয়েছিল? মানে মানেটা বুঝে, সোর্স ল্যাঙ্গুয়েজে ওটার কি মানে হতে পারে ওই ভাষাটার, ওটার থেকে আমরা করেছিলাম, না আমরা জাস্ট ওয়ার্ডগুলোকে কোন ভাষায়, কোন ভাষা থেকে কোন ভাষার মানে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যে শব্দগুলো আনা, সেগুলো করেছিলাম? জাস্ট একটা ভাষা থেকে অন্য ভাষার শব্দগুলোর মানে যেটা দাঁড়াবে সেরকম করে সাজিয়ে লিখেছিলাম। হুম, রাইট। তাহলে তোমাদের এক্ষুনি আমি দুটো ধরনের ট্রান্সলেশনের কথা বললাম। সেম্যান্টিক, মানে অর্থ বুঝে বুঝে এই ভাষায় ওইটার কি অর্থ হতে পারে সেইটা। আবার আক্ষরিক। তো প্রথম দিন যে আমরা এক্সারসাইজটা করলাম, সেইটা আক্ষরিক হলো, না সেটা মানে বুঝে বুঝে হলো? আক্ষরিক। আক্ষরিক হয়েছে, মানে লিটারাল হয়েছে। সেম্যান্টিক ট্রান্সলেশন আমরা করতে পারিনি বা করিনি। তোমাদের বাংলায় বোধহয় আমি দিয়েছিলাম, তোমরা ওটাকে ইংলিশে করেছিলে, বা ইংলিশে ছিল সেটাকে তোমরা বাংলায় করেছিলে। আমার মনে হয় বাংলায় দিয়ে দিয়েছিলাম, তোমরা ইংলিশে ওটা কি হতে পারে সেইটা তোমরা লিখছিলে, এবং যেটা তোমরা করেছিলে সেটা লিটারাল ট্রান্সলেশন ছিল। ট্রান্সলেশনের ক্ষেত্রে দেখতে গেলে লিটারাল ট্রান্সলেশনকে অতটা ভ্যালিউ দেওয়া হয় না, কারণ এখন মেশিনও ওরকম ধরনের ট্রান্সলেশন করে দিতে পারে। ইনফ্যাক্ট মেশিন এখন অনেক ভালো ট্রান্সলেশন করে দিতে পারে। তোমরা যখন ক্লাস 11-12-এ পড়ছো, মানে 1.5 বছর আগে, হ্যাঁ তখনও ভালোই ট্রান্সলেশন শুরু হয়ে গেছে, কিন্তু তোমরা যদি ক্লাস 8-9-এ যখন পড়তে, তখন গুগল ট্রান্সলেটে গিয়ে যদি বাংলাটাকে ইংলিশে করতে বা ইংলিশটাকে বাংলায় করতে, অদ্ভুত অদ্ভুত মানে দিত। আমি জানি না তোমরা কেউ কোনোদিনও ট্রাই করেছো কিনা। আমরা যখন অনেক সময় এরকম করেছি, একটা ভাষা থেকে আর একটা ভাষায় গুগল ট্রান্সলেটে দিয়েছি, খুবই অদ্ভুত অদ্ভুত মানে বেরিয়ে এসছে। কিন্তু এখন চ্যাট জিপিটির জামানায় অনেকই প্রিসাইজ ট্রান্সলেশন হয়। তোমরা মোটামুটি সবাই ট্রান্সলেশন করতে গেলে, কোনো একটা ভাষা থেকে আরেকটা ভাষায় কিছু একটা ট্রান্সলেট করতে গেলে, তোমরা চ্যাট জিপিটিতে দিয়ে দাও, বা গুগল ট্রান্সলেশনে দিয়ে দাও, বা জেমিনিতে দিয়ে দাও, অনেক সময় সেটা ঠিকঠাকই হয়। কারণ এখন মেশিন ট্রান্সলেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যে ট্রান্সলেশনগুলো হচ্ছে, সেগুলো অনেকটাই সঠিক হচ্ছে। বাট স্টিল হিউম্যান ইন্টারভেনশন, হিউম্যানদের এখনো ট্রান্সলেটর হিসেবে প্রয়োজনটা রয়েছে। এবং তোমরা এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারো। দিস কুড বি এ ক্যারিয়ার, মানে অফিসিয়ালি তোমরা ট্রান্সলেটরের কাজ করতে পারো, গভর্নমেন্টে বা প্রাইভেটে। অনেক সময় ট্রান্সলেটরদের প্রয়োজন হয়। তোমরা মাঝে মধ্যেই হয়তো দেখো যে আমিও কোনো কোনো সময় ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এরকম দিয়ে থাকি যে আমি এটা ট্রান্সলেট করেছি, বা ট্রান্সলেটরের প্রয়োজন আছে, এরকম আমি বলে থাকি। এবং সেটার জন্য যে বিশাল কিছু ডিগ্রি থাকতে হবে, পিএইচডি করতে হবে, মাস্টার্স করতে হবে, তার কোনো মানে নেই। অনেকের ট্রান্সলেশন করার একটা ন্যাক থাকে, এটা অনেকটা গাড়ি চালানো, সাইকেল চালানো, রান্না করার মতো। অনেকে ভালো পারে আর অনেকে ভালো পারে না। এটা এটা এক ধরনের, মানে ট্রান্সলেশন ইজ, আমরা ডেফিনেশন দেখছিলাম আগের বার, ইউজিন নাইডার ডেফিনেশন দেখলাম, সুসান ব্যাসনেটের ডেফিনেশন দেখলাম। আমার ডেফিনেশন, আমি যেটা মনে করি যে ট্রান্সলেশন ইজ সামওয়্যার বিটুইন অ্যান আর্ট অ্যান্ড ক্রাফট। আর্ট
যেটা আর্টিস্টরা করে, ক্রাফট যেটা ক্রাফটসম্যানরা করে। রিপিটেড প্র্যাকটিসের পরে হাতটা স্টেডি হয়ে যায় আর তারা একই ধরনের জিনিস তৈরি করতে পারে। কিন্তু আর্টিস্ট এমন একজন ব্যক্তি যে প্র্যাকটিস তো করে আর একই ধরনের জিনিসের জায়গায় বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারে, কমপ্লিটলি out of his or her own mind. But craftsmen need a model in front of them. মানে যে যে ফার্নিচার বানায় বা তোমাদের মেয়েদের ক্ষেত্রে দেখতে গেলে তোমাদের যে টেলার, দর্জি, সেই দর্জি is a craftsman. He or she is not an artist. বা যে বিউটিশিয়ান, তাকে বলা যেতে পারে ক্রাফটসম্যান। যদিও কেউ কেউ হয়তো আর্টিস্টিক লেভেলে চলে গেছে অলরেডি, মানে এত সুন্দর জিনিস বানায়, বাট তারা একই ধরনের জিনিস, মানে ধরো অঙ্কিতা গিয়ে তার টেইলারকে বলল যে ওই সিনেমায় আলিয়া ভাট যে ধরনের ড্রেস পরেছিল আমাকে সেই ধরনের ড্রেস বানিয়ে দিন। আমি জানি না তোমরা এরকম গিয়ে করো কিনা, বাট হতে পারে। তো the tailor would see what kind of dress you want, and then he or she will create that dress. But নিশ্চয়ই মানিশ মালহোত্রার নাম শুনেছো? মানিশ মালহোত্রার নাম শুনেছো কি কেউ? Who is মানিশ মালহোত্রা? হ্যাঁ স্যার শুনেছি। কে সে? তো সেলিব্রিটিদের জামা কাপড় ডিজাইন করে দেয়, তো ডিজাইনার তো একজন। রাইট, হি ইজ আ বিগ ডিজাইনার। তো ও কিন্তু মানে এদের মধ্যে আবার অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। এরাও কিন্তু অনেক সময় মানে অন্যদের থেকে নকল টকল করে ড্রেস ফ্রেস বানায়, ঠিক আছে, চুরি করে নেয়। কিন্তু এদেরকে বলা হয় আর্টিস্ট। কেন আর্টিস্ট? কারণ এরা নাকি নিজের মাথা থেকে ভেবে নতুন একটা ড্রেস তৈরি করে। দেখবে অদ্ভুত অদ্ভুত যে ধরনের জামা কাপড়গুলো আর্টিস্টরা পরে, যেগুলোকে দেখে অনেক সময় আমাদের হাসি পায়, সেই ড্রেসগুলো কিন্তু এই ফ্যাশন ডিজাইনাররা বানায়, ঠিক আছে? তো এরা হচ্ছে আর্টিস্ট। বাট ট্রান্সলেটরের কাছে অলরেডি একটা টেক্সট আছে। ট্রান্সলেটর নিজের থেকে কিছু লিখছে না, ও একটা টেক্সট যেটা অ্যাভেলেবেল আছে সেই টেক্সটটাকে নিজের মতন করে অন্য একটা ভাষায় ট্রান্সলেট করছে, ঠিক আছে? তো তাই জন্যই আমি বললাম যে the translator is somewhere between an artist and a craftsman. ট্রান্সলেটর ঠিক আর্টিস্টও নয় আবার ঠিক ক্রাফটসম্যানও নয়, মাঝামাঝির একটা জায়গায়। যে ও দেখে বানাচ্ছে ঠিকই, কিন্তু দেখে বানাতে গিয়েও ওরও কিন্তু ভীষণ ইনভেস্টমেন্টের দরকার হচ্ছে। মানসিক ইনভেস্টমেন্টটা প্রচুর দিতে হয় একটা ট্রান্সলেটরকে। প্রচুর ভাবতে হয় যে এই ভাষা থেকে এই ভাষায় একই ধরনের মানেটাকে রেখে কিভাবে কাজটা করা যেতে পারে। তাই জন্য মানে যারা ট্রান্সলেট করে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা এই সময় থেকেই ট্রান্সলেটরের কাজ করতে শুরু করতে পারো। সামান্য টাকা পয়সা পেতে পারো। ট্রান্সলেশন করে তুমি কোটিপতি হয়ে যাবে না, কিন্তু ট্রান্সলেশনটা একটা সাইড বিজনেস হিসেবে তোমরাও করতে পারো। কারণ বাই ডিফল্ট ভারতীয়রা দুটো বা তিনটে ভাষা জেনে থাকে। তোমরা বাংলা আর ইংরেজি জানো, হ্যাঁ তোমরা বলতে পারো যে ইংরেজির ওপর এখনো অতটা দখল হয়নি, কিন্তু ছোটখাটো কাজ তোমরাও করতে পারো। কারণ যেটুকু দখল তোমাদের আছে সেটা থেকে ছোটখাটো কাজ তোমরাও করতে পারো। তো যাই হোক, মানে যারা ট্রান্সলেশন করে, ট্রান্সলেশনের কাজ করে, তাদের ক্ষেত্রে সবসময় এটা বলা হয় যে লিটারাল ট্রান্সলেশনটাকে নেওয়া হয় না। লিটারাল ট্রান্সলেশনটাকে কেউ পছন্দ করে না। সবাই চায় সেন্স টু সেন্স ট্রান্সলেশন বা সেম্যান্টিক ট্রান্সলেশন। তাহলে তোমরা খাতায় এরকম কলম করে লিখতে পারো, একটা দিকে ডান দিকে লিখো বা বাঁ দিকে লেখো সেম্যান্টিক, আর ডান দিকে লেখো লিটারাল। সেম্যান্টিকের ব্র্যাকেটে লিখতে পারো সেন্স টু সেন্স, মিনিং ওয়াইজ, এরকম। তাহলে পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। আর ডান দিকে লেখো লিটারাল, মানে আক্ষরিক, ঠিক আছে?
তো সেমান্টিক মিনিং ওয়াইজ সেন্স টু সেন্স ফার্স্ট পয়েন্টটা কি হবে, সেটা হচ্ছে যে the meaning of the words or sentences are understood and transferred. The meaning of the words or sentences are understood and transferred. Literally লেখো, understanding of the meaning is secondary. Understanding of the meaning is secondary. Full stop. The words are simply transferred from one language to another. Okay. Next, second point. Semantic contextual meaning or context is very important. মানে প্রসঙ্গটা কি, প্রাসঙ্গিক অর্থটাই আসল। প্রাসঙ্গিক অর্থটাই আসল, প্রসঙ্গটাকে বুঝে সেমান্টিক ট্রান্সলেশন করা হয়। লিটারালের কলামে লেখো, context is secondary. Context is secondary. কনটেক্সটটা, প্রসঙ্গটা অতটা জরুরি নয় লিটারাল ট্রান্সলেশনের ক্ষেত্রে। কনটেক্সটেই সব মিনিং হয়, প্রাসঙ্গিকতাটাই ইম্পর্টেন্ট। মানে প্রাসঙ্গিক জিনিস না হলে, যদি প্রসঙ্গ না আসে, তাহলে ব্যাপারটা ইম্পর্টেন্ট, তাহলে ব্যাপারটা বোঝা যায় না যে প্রসঙ্গটা কি, কোন প্রসঙ্গে কথাটা হচ্ছে। উদাহরণ দিতে গেলে, ধরো একটা সেন্টেন্স লেখো, আমি বলছি, মানে এটা আলাদা একটা পাতায় লিখতে পারো, এই মানে এই যে কলম করে লিখছো সেটাতে না লিখে এটা একটা আলাদা পাতায় লেখো, যাতে এটা বোঝানোর জন্য বলছি যে কনটেক্সচুয়াল মিনিং সেকেন্ডারি, কি মানে না, কি মানেটা হচ্ছে সেটা বোঝানোর জন্য। এই সেন্টেন্সটা লেখো, ইংরেজিতে লেখো। He is a bad boy. He is a bad boy.
এবার এটাকে বাংলায় লেখো। আমি কোনো কনটেক্সট দিচ্ছি না, উইদাউট এনি কনটেক্সটই এটাকে বাংলায় লেখো, তারপরে কনটেক্সট দেবো। যার হয়ে যাবে সে বলবে, বা চ্যাট বক্সেও লিখে দিতে পারো। সে একটি খারাপ ছেলে। ওকে, সৈকত কি লিখেছে? সৈকত, দিশা, সাথী? স্যার আমি লিখেছি সে একজন খারাপ ছেলে। সে একজন খারাপ ছেলে। ওকে, সৈকত? খারাপ ছেলে। শুধু খারাপ ছেলে? মানে পুরো সেন্টেন্সটা লেখনি। সে হয় খারাপ ছেলে। সে হয় খারাপ ছেলে। ওকে, হি ইজ আ ব্যাড বয়। সাথী? সে হয় একজন খারাপ ছেলে। সে হয় একজন খারাপ ছেলে। এবার উইদাউট এনি কনটেক্সট, তোমাদের যদি কনটেক্সটটা না দেওয়া থাকে তাহলে তোমরা এটার লিটারালি যে মানেটা হচ্ছে সেইটা করছো, ঠিক আছে? এবার যদি আমি একটা কনটেক্সট দিই আর কি, কনটেক্সটটা হচ্ছে যে অনেক সময় মানে এটা সাইকোলজির ব্যাপার আর কি, অনেক সময় মেয়েরা সাধারণত বলবো না, অনেক সময় মেয়েরা এমন পুরুষ মানুষের প্রতি অ্যাট্রাক্টেড হয় যারা একটুখানি নটি টাইপের হয় বা দুষ্টু টাইপের হয়, ডান পিটে হয়, খারাপ, মানে যাদেরকে সোসাইটি খারাপ বলে, গুন্ডা বা ছাপড়ি এরকম বলে, তাদের প্রতি অনেক সময় দেখা গেছে যে women are often attracted towards people who are considered to be a little bad. তো ব্যাড বয় বলতে এইখানে ওই ধরনের একটা কনটেক্সটও চলে আসছে। এইটা অনেক সময় মানে এই ব্যাড কথাটা এই ধরনের কনটেক্সটে মানে হচ্ছে যে তাকে পছন্দ করা হচ্ছে, মানে টোনটা যদি আলাদা হয়ে যায়, যেমন ধরো আমি যদি এই টোনে বলি যে হি ইজ আ ব্যাড বয়, এটা যদি বলি, আর এরকম টোনটা যদি এরকম করি হি ইজ আ ব্যাড বয়, তাহলে এই টোনটা আলাদা হয়ে গেলেই তোমাদেরও মনে হবে যে না, আমি এই সেন্টেন্সটা মিন করছি না, সে একটি খারাপ ছেলে সেটা মিন করছি না। সেকেন্ড যে টোনটা করলাম আমি, সেইটাতে কি মিন করছি, যে সে ডান পিটে, বা সে সিগারেট খায়, বা সে মদ খায়, বা একটু স্টাইল মারে, ছাপড়ি টাইপের। মানে ছাপড়িদের বেশিরভাগ লোকে পছন্দ করে না, বাট ছাপড়িদেরও একটা ফ্যান বেস আছে, তো সেইটাকে মিন করা। তো কনটেক্সটটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা লিটারাল ট্রান্সলেশনের জন্যই যাব, কিন্তু যদি কনটেক্সট দিয়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমরা কি, মানে আমাদের কি বললে সেমান্টিক ট্রান্সলেশনটা হবে, ঠিক আছে? তাই জন্য কনটেক্সটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কনটেক্সটটাই বোঝার জন্য তোমাদেরকে আর একটা সেন্টেন্স দিচ্ছি। এবার তোমাদের কনটেক্সটটা নিজেদেরকে বুঝতে হবে, মানে
ভালো ট্রান্সলেটর হওয়ার জন্য বা ট্রান্সলেটর হওয়ার জন্য তোমাদেরকে সবসময় তো কনটেক্সট দেওয়া থাকবে না, তাই কনটেক্সটটা নিজেদেরকেই বুঝে নিতে হবে যেটা কিসের কনটেক্সট হতে পারে, ঠিক আছে? উম, আমি এটা চ্যাট বক্সে লিখছি। হুম, এই যে সেন্টেন্সটা লিখলাম এটার কোনো কনটেক্সট, মানে এটার কনটেক্সটটা তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে এবং নিজেদেরকে বুঝে এটাকে বাংলায় করো। শব্দগুলো তোমরা সব জানো। স্যার আমারটা দেখা যাচ্ছে না, হুম, তোমারটা নেটওয়ার্কের প্রবলেম, দেখা যাচ্ছে না মনে হচ্ছে। মানে চ্যাট বক্সে লিখেছি, দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, এই এতক্ষণে দেখতে পেলাম। হুম, বাকিরা দেখতে পাচ্ছ তো? যার হয়ে যাবে সে বলবে। তো সহজ একটা, বলো। দিশা, কি করলে এটা? শুধু থিওরি করলে তো হবে না, আমাদের প্র্যাকটিক্যালও করতে হবে। আমি কিছু বুঝতে পারিনি এটা এখনো। কেন? না বোঝার কি আছে? কোন শব্দটা অসুবিধা হচ্ছে? সাথী, প্ল্যাটফর্মে পড়ে থাকা স্লিপারগুলো বন্যায় ভেসে যাচ্ছে। প্ল্যাটফর্মে পড়ে থাকা স্লিপারগুলো বন্যায় ভেসে গেল। তো স্লিপারের কি বাংলাটা কি হবে? মানে ওই মানে ওই ঘুমোনো যে ব্যক্তিগুলো, হ্যাঁ, তাহলে কি হবে? পুরোটা কি হবে বলো আবার। উম, যারা প্ল্যাটফর্মে শুয়েছিল তারা বন্যায় ভেসে গেল। হুম, যারা প্ল্যাটফর্মে শুয়েছিল তারা বন্যায় ভেসে গেল। বেশ, এটা হলো একটা। অঙ্কিতা? প্ল্যাটফর্মের ঘুমঘোর মানুষেরা বন্যায় ভেসে গেছিল। ওকে। সৈকত? স্যার ওগুলোই মনে হচ্ছে। তো তুমি কি লিখেছো সেটা বলো, মনে হচ্ছে আবার কি?
প্ল্যাটফর্মে ঘুমন্ত মানুষগুলো বন্যায় ভেসে গেছে। ওকে, দিশা? স্যার ওটাই লিখেছি। কি ওটা লিখেছো বলো? কিন্তু স্যার ওটা তো আক্ষরিক মানে হয়ে যাচ্ছে, লিটারাল মানে হয়ে যাচ্ছে ওটা। হ্যাঁ, তো মানে তুমি সেমান্টিক মানে করো, কি সেমান্টিক মানে হবে এটা? মানে স্যার যারা বন্যার কারণে মানে ঘর বাড়ি ভেসে গেছে এরকম লোক প্ল্যাটফর্মে শুয়েছিলেন মানে। না, এখানে তো বলছে যে স্লিপার্স যারা প্ল্যাটফর্মে ছিল তারা বা সেগুলো বন্যায় ভেসে গেছে, এটাই লেখা রয়েছে এখানে। দিশা কি বলতে চাইছো বলো, তুমি কি লিখেছো বলো? লিটারাল হোক বা সেমান্টিক হোক সেটা পরে, আগে তুমি কি করেছো সেটা আগে বলো। স্যার আমি ওটাই লিখেছি যে ওই হুম প্ল্যাটফর্মে যারা শুয়ে আছে তারা বন্যার হুম ইয়েতে ভেসে গেছে, ওটাই লিখেছি, কিন্তু হুম ওটা তো আক্ষরিক মানে সেটাই আমি বলছি। মানে কোথাও একটা তোমার খটকা লাগছে যে হ্যাঁ, এইটা এটার মানে খটকা নয়। লাগছে, হ্যাঁ এটা এটার মানে নয় মনে হচ্ছে। রাইট, তুমি ঠিকই বলছো। স্লিপার্স অ্যাকচুয়ালি কথাটার মানে হচ্ছে যে রেল লাইনের মাঝে যে কংক্রিটের স্ল্যাবগুলো থাকে, যেটাতে ট্র্যাকটা আটকানো থাকে, সেইগুলোকে স্লিপার্স বলে। দাঁড়াও, তোমাদেরকে আমি স্লিপার্সের ছবিটা দেখাচ্ছি। শেয়ার করি। দেখতে পাচ্ছো স্লিপার্স, ওই যে সাদা সাদা যে কংক্রিটের যে স্ল্যাবগুলো থাকে সেইগুলোকে স্লিপার্স বলা হয়। এগুলো তোমরা জানো, দেখেছো, আগে কাঠের হতো, মানে অনেক কাল আগে কাঠের হতো, তোমাদের জন্মের আগে আমারও জন্মের আগে হয়তো কাঠের হতো, কিন্তু এখন সিমেন্টের হয়। এগুলো দেখেছো তো ট্রেনের ট্র্যাকে? কেউ এমন আছো যেগুলো দেখোনি আগে? কি হ্যাঁ না? দেখেছি স্যার। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার এগুলোকেই দেখেছি। এগুলোকেই স্লিপার্স বলা হয়। ঠিক আছে, এইগুলো কেন লাগানো হয়? যাতে ট্র্যাকটা উপড়ে না যায়। তো ট্র্যাকটাকে আটকে রাখার জন্য, মাটির সাথে আটকে রাখার জন্য এই ভারী ভারী জিনিসগুলোকে পাতা হয়। এইটার মানে হচ্ছে এইটা, এটা একটা নিউজ পেপার রিপোর্টে এসেছিল, যেটার মানে হচ্ছে যে স্লিপারগুলোকে সাজানোর জন্য প্ল্যাটফর্মে রাখা হয়েছিল, পরে ব্যবহার করা হবে বলে, কিন্তু হঠাৎ করে বন্যা আসে এবং বন্যায় ওই যে রাখা যে সিমেন্টের স্ল্যাবগুলো, স্লিপারগুলো, সেগুলো সব বয়ে যায়। তো দিশা বুঝতে পারছিল যে এটার কিছু একটা কনটেক্সটটা ঠিক হচ্ছে না। যে প্রথম কথা তো তোমাদেরও খটকা লাগা উচিত যে স্লিপার্স লাইং, লাইং মানে পড়ে থাকা। কেউ একজন বললো যে পড়ে থাকা, কিন্তু পড়ে আছে কেন? স্লিপাররা তো ঘুমোবে, স্লিপিং হতো। তাহলে স্লিপার্স স্লিপিং অন দ্য প্ল্যাটফর্ম, বা স্লিপার বলে কোনো কথা হয় না। যারা ঘুমন্ত ব্যক্তি তাদেরকে স্লিপার বলা হয় না, ঘুমন্ত ব্যক্তি বলা হয়, পিপল বলা হয়। পিপল স্লিপিং অন দ্য প্ল্যাটফর্ম হতে পারে। তাহলে সৈকত, অঙ্কিতা, সাথী বা দিশাও যেটা করেছো সেইটা তাহলে ঠিক হতো, যে যদি এটা লেখা থাকতো দ্য পিপল স্লিপিং অন দ্য প্ল্যাটফর্ম ওয়্যার সোয়েপ্ট অ্যাওয়ে ইন দ্য ফ্লাড। কিন্তু লাইং কথাটাও তোমাদের একটা খটকা দেওয়ার কথা ছিল। তো এইভাবেই তোমাদেরকে ট্রান্সলেশনটা করতে হবে, এইভাবেই ট্রান্সলেশনটা বুঝতে হবে। ঠিক আছে, এবার তাহলে বুঝতে পারলে যে কনটেক্সটের কতটা ভ্যালিউ হতে পারে। যদি তোমাদেরকে আগেই একটা কনটেক্সট আমি দিয়ে দিতাম, বা স্লিপারের মানেটা যদি আগেই তোমাদেরকে আমি দিয়ে দিতাম, তাহলে হয়তো আহ, আহ, তোমাদের এই ট্রান্সলেশনটা করতে সুবিধে হতো। কিন্তু কোনো কোনো সময় তোমাদেরকে নিজেদের থেকেই এই জিনিসগুলোকে বুঝে করতে হবে।
ঠিক আছে, বোঝা গেছে এই ব্যাপারটা? তাহলে কনটেক্সটটা সেকেন্ডারি লিটারালে, আর ওই একই কনটেক্সট সেমান্টিক বা সেন্স টু সেন্স মিনিং ওয়াইজ ট্রান্সলেশনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওকে। নেক্সট যে নেক্সট পয়েন্টটা লিখতে পারো সেমেন্টিকে, may or may not follow, may or may not follow the syntactic, may or may not follow the syntactic structure of the source text, may or may not follow the syntactic structure of the source text। মানে সেমান্টিক ট্রান্সলেশন করার সময় অনেক সময় দেখা গেছে যে সেন্টেন্স সোর্স টেক্সটের যে স্ট্রাকচারটা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা, সেটাকে ফলো করা যাচ্ছে না। কেন মানে যেতে অসুবিধাটা কি বলতো? তবে লিটারালি লিখে দাও যে always follows the syntactic structure of the sentence। লিটারালি হবে always follow the syntactic structure of the sentence। এবার তোমরা বলো যে সেমান্টিক ট্রান্সলেশনে, সেন্স টু সেন্স ট্রান্সলেশনে কি সমস্যা হয়, কেন অনেক সময় সোর্স টেক্সটের যে সিনট্যাকটিক স্ট্রাকচারটা আছে সেটাকে ফলো করা যায় না? আমাদের কাছে এক্সাম্পল হচ্ছে আমরা ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করছি। কারণ স্যার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং মানে ইংলিশে যেটা বলতে চাইছে বাংলায় সেই অর্থটা নাও হতে পারে, আক্ষরিক অর্থ সেটা নাও হতে পারে। সিনট্যাকটিক স্ট্রাকচারের কথা বলছি, গ্রামারের কথা বলছি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা বলছি। ইংলিশের গ্রামারের স্ট্রাকচার ভাবো আর বাংলার গ্রামারের স্ট্রাকচার ভাবো, মানে সেন্টেন্সের। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে ইংলিশে, ভেরি গুড। এসওভি, আর আর বাংলাতে হচ্ছে ইংলিশে এসভিও হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এসভিও আর এসওভিটা বাংলায় হয়, বাংলায় হয়। তাহলে এই কারণেই যদি আমরা সেমান্টিক ট্রান্সলেশন করি তাহলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে ফলো করতে পারছি না, বা আমরা সেন্টেন্সের সিনট্যাকটিক্যাল স্ট্রাকচারটাকে ফলো করতে পারছি না, আমাদের সিনট্যাক্সটাকে উল্টে দিতে হচ্ছে বা চেঞ্জ করে দিতে হচ্ছে। কিন্তু লিটারালের ক্ষেত্রে আমরা সেটাও করি না। যা ইংরেজিতে যা স্ট্রাকচার আছে বাংলাতেও আমরা সেটাই লিখে দিই। ফর এক্সাম্পল, যদি একটা সেন্টেন্স হয় আই ইট রাইস, এটার লিটারাল ট্রান্সলেশন কিভাবে হবে সৈকত বলো? আই রাইস ইট এরকম একটা কিছু হবে। আই ইট রাইস, এটাকে বাংলায় করো লিটারালি। আমি খাই ভাত, আমি খাই ভাত। হ্যাঁ, রাইট, আমি খাই ভাত। এটা কেমন একটা বিদঘুটে শোনাচ্ছে না? কিন্তু যদি সেন্স ট্রান্সলেশন করো, যদি সেমান্টিক ট্রান্সলেশন করো, তাহলে দেবপ্রিয়া বলছি, অঙ্কিতা কি হবে? আমি ভাত খাই। রাইট, আমি ভাত খাই। এটাতে কোনো অদ্ভুত লাগবে না শোনাতে। তাই জন্যই লিটারাল ট্রান্সলেশনের সেমান্টিক ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের অনেক সময় চেঞ্জ করে দিতে হয় সেমান্টিক স্ট্রাকচারটা। কিন্তু
লিটারাল ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় সেটা করি না, করতে হয় না। শুনতে অদ্ভুত লাগে, আগেকার যে গুগল ট্রান্সলেশনসগুলো, এখনো অনেক ট্রান্সলেশন এরকম হয়, বিদঘুটে লাগে শুনতে। ঠিক আছে, এই তিনটে ডিফারেন্সেস আছে সেমান্টিক আর লিটারালে। আর একটাও তফাৎ হতে পারে সেমান্টিক থেকে লিটারালের মধ্যে, সেটাকে লিখে নিতে পারো। সেমান্টিকে লেখো, in order to make sense, in order to make sense, sometimes a word is introduced in the sentence which is not found in the source text, which is not found in the source text. লিটারালের ক্ষেত্রে লেখো, no new words are introduced. No new words are introduced. এবার এক্সাম্পল হিসেবে দেখতে গেলে, সেমান্টিকের যদি এক্সাম্পল দেখতে চাই, যে যেখানে কোনো একটা নতুন শব্দ আমাদেরকে বাধ্য হয়ে একটা সেন্টেন্সে ঢোকাতে হয়েছে, একটা সেন্টেন্সে রাখতে হয়েছে, তাহলে একটা সেন্টেন্স আমরা এরকম করে নিতে পারি, আচ্ছা একটা আমি সেন্টেন্স দিচ্ছি তোমাদেরকে, মানে ঠিক সেন্টেন্স নয়, দুটো ফ্রেজ। এবার এটাকে বাংলায় তোমরা করবে। Neem is known for its medicinal qualities. নিম তোমরা জানো, নিম পাতা। নিম is known for its medicinal qualities. এবার এটাকে আমরা যদি লিটারাল ট্রান্সলেশন করি তাহলে কেমন হবে, আর যদি ফিগারেটিভ সেন্স ট্রান্সলেশন করি, সেমান্টিক ট্রান্সলেশন করি, তাহলে কেমন হবে দেখো। কারণ এটা তোমাদের পুরোপুরি প্র্যাকটিক্যালও এটা একটা মানে ট্রেনিং। এখানে প্রত্যেকটা যে কথা আমরা বলবো, প্রত্যেকটা যে নোট আমরা লিখবো, প্রত্যেকটাতেই কিন্তু আমাদেরকে এক্সাম্পলস গুলো দিতে হবে।
তো লাস্ট যে পয়েন্টটা বললাম যে আমরা নতুন কোন একটা ওয়ার্ড আমাদের ইন্ট্রোডিউস করতে হয় সেমান্টিক ট্রান্সলেশনে, সেটা একটা ভার্ব হতে পারে, প্রোনাউন হতে পারে, বা অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। লিটারালি সেটা আমরা করব না বা করতে পারি না, বাট we need an example for that. করো এটা। যার হয়ে যাবে সে বলবে। আচ্ছা, অঙ্কিতা লিখেছে নিম তার ঔষধি গুণের জন্য পরিচিত। ওকে, বাকিরা? এমনি মুখে মুখেও বলতে পারো। নিম ওষুধ তৈরির জন্য খুব পরিচিত। নিম ওষুধ তৈরির জন্য খুব পরিচিত। ওকে, নিম ঔষধি গাছ হিসেবে পরিচিত। নিম ঔষধি গাছ হিসেবে পরিচিত। ওকে, সাথী? সাথী পালিয়ে গেছে। ওকে, এখানে দেখো তোমরা যে কটা তোমরা বললে সেইখানে ইংলিশের যে ইজটা সেটাকে দাওনি। লক্ষ্য করো, ইংলিশে লেখা রয়েছে নিম ইজ নোন ফর ইটস মেডিসিনাল কোয়ালিটিজ। ইজ, তোমরা লিখছো নিম তার ঔষধি গুণের জন্য পরিচিত। নিম গাছ ঔষধ তৈরি করার জন্য পরিচিত, বা সৈকত বললো ওরকমই কিছু একটা, নিম ঔষধি গাছ ঔষধ তৈরি হয়, এরকম কিছু একটা লিখলে। না, সৈকত কি লিখলে হয়টা বলোনি, কি লিখেছো তুমি? নিম ওষুধের জন্য জন্য খুব পরিচিত। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঔষধের জন্য গুরুত্বপূর্ণ। আর সাথী তো পালিয়ে গেছিল, নিম গাছ হয়তো খুঁজতে গেছিল। লিখেছো সাথী কিছু? স্যার টাওয়ারের প্রবলেম হচ্ছিল, আমি আপনার কোশ্চেনই কিছু শুনতে পাইনি। কোশ্চেনটা তো আমি চ্যাট বক্সে লিখেছি, যেটা ট্রান্সলেট করতে দিলাম। আসেইনি। আসেইনি, এসেছে, তুমি দেখো ঠিক করে। নিম ইজ নোন ফর ইটস মেডিসিনাল কোয়ালিটিজ, এটা ইংরেজিতে দিয়েছিলাম, এটাকে বাংলায় করতে। তো তোমরা যেটা করেছো বেশিরভাগই এই ইজটাকে তোমরা
ইনক্লুড করনি, তাই তো? নিজেদের সেন্টেন্সটা দেখো, দেখলে বুঝতে পারবে যে তোমরা ইজ যে ভার্বটা আছে সেইটাকে ওই বাংলায় ব্যবহার করনি, তাই তো? কোনো ভিন্ন মত থাকলে বলো। তার মানে হলো যে যে আমি কি লেখালাম যে অনেক সময় এক্সট্রা কোনো ওয়ার্ড ইউজ হয়, আবার কোনো কোনো সময় কোনো একটা শব্দ উড়েও যায়। তোমরা অলরেডি সেন্স ট্রান্সলেশন করতে শুরু করেছো, তোমরা আর লিটারাল ট্রান্সলেশনে যাওনি। লিটারাল ট্রান্সলেশন হলে কি হতো, নিম হয় পরিচিত তার ঔষধি গুণের জন্য। নিম হয়, ইজ হয়, হয়ে থাকে বা হয় পরিচিত, নোন, তার মেডিসিন, তার ঔষধি গুণের জন্য। তোমরা এটা করনি কিন্তু, তাই তো? তোমরা ডাইরেক্টলি সেমান্টিক ট্রান্সলেশনে গেছো, যেখানে তোমরা বলছো যে নিম তার ঔষধি গুণের জন্য পরিচিত। সেখানে ইজটাকে তোমরা ব্যবহারই করনি, করতে লাগেনি, বাংলায় করতে লাগে না, কিন্তু ইংরেজিতে লাগে। একটা ভার্ব থাকতেই হবে ইংরেজিতে। বাংলায় অনেক সময় ভার্বটা ইমপ্লিসিট হয়, যেমন পরিচিতি বা পরিচিত, এটা বললেই আমরা বুঝে যাই যে একটা ভার্ব আছে, কিন্তু ইংরেজিতে ইজ, ওয়াজ, অ্যাম, আর কোনো একটা ভার্ব থাকতেই হবে, না হলে সেটা সেন্টেন্সটা ঠিক হবে না। তাই জন্য সেম্যান্টিকে অনেক সময় অ্যাড হয় বা অনেক সময় সাবস্ট্রাক্ট হয়ে যায়। ব্যাপারটা বুঝেছো? কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো, কারণ লিটারাল আর সেম্যান্টিক এটা খুব গুরুত্বপূর্ণ বোঝা আমাদের জন্য। সবাই বুঝেছো? হ্যাঁ, না, জানি না, কিছু তো বলো, কুছ তো হ্যাঁ বলো। স্যার বুঝেছি। হুম, আচ্ছা। দিশা, সাথী? হ্যাঁ স্যার বুঝেছি। বাহ, আমার জীবন ধন্য হয়ে গেল। তো এবার বলো, তোমাদের মধ্যে কেউ কি ট্রান্সলেশনে ইন্টারেস্টেড? মানে ট্রান্সলেশন তোমাদের যদি করতে দেওয়া হয়, পয়সা কড়ি পাবে সামান্য, আগেই বলেছে যে কোটিপতি হতে পারবে না,